হ্যালো বন্ধুরা, আমি আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার পরবর্তী ভিডিওতে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমরা ফাংশন এবং ফর্মুলা এ দুটো তফাৎ নিয়ে আলোচনা করব, ডিফারেন্স নিয়ে আলোচনা করব এবং আমি যেটা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ বের করব এবং এভারেজ বের করব। তো চলুন আমরা আসলে দেখি। কিছুক্ষণ আগে আমি যখন সমান সমান এই ঘর যোগ এই ঘর যোগ এই ঘর এই ঘর এই ঘর যোগ যোগ দিয়ে যখন আমি এটা করছিলাম, ওটা ছিল ফাংশন ফর্মুলা। আর যখনই আমি সামটা ইউজ করেছি সমান সমান দিয়ে, এটা হচ্ছে ফাংশন। তো ফাংশন আসলে কি? ফাংশন হচ্ছে অনেকগুলা ফর্মুলার কম্বিনেশনে একটা টুল, যে আপনি অনেকগুলা মানে ফর্মুলাকে আপনি অ্যাভয়েড করে একটা ফাংশন দিয়ে আপনার কাজটা পারপাসটা সার্ভ করতে পারেন। কিছুক্ষণ পরে আমি এভারেজ নিয়ে যখন আলোচনা করব, তখন এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে কি, এই ঘরগুলোর আমি পার্সেন্টেজ বের করব, যে হ্যাঁ, ইমরুল কায়েস টোটাল যত মার্কস পেয়েছে সবাই মিলে তার কত পার্সেন্ট পেয়েছে। এই জিনিসটা আমরা এখানে দেখবো। প্রত্যেকটা ইউজারের আমার এখানে গাইজ ফাইসাল, তানবীর, নাজমুল হোসেন, এদের মানে পার্সেন্টেজ গুলো আমি বের করবো। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সমান সমান টোটাল নাম্বার অফ ইমরুল কায়েসের যে ঘরটা আছে এই ঘরটা আমি সিলেক্ট করব। তারপরে টোটাল সবার মিলিয়ে যে টোটালটা হয়েছে সেটাকে আমি করব। করার পরে এখানে আমার আগে থেকেই পার্সেন্টেজটা সিলেক্ট করা ছিল, সেই জন্য আমি যদি এটাকে জেনারেল ফরম্যাটে যাই, তাহলে এটাকে যদি আমি জেনারেল ফরম্যাটে যাই, পার্সেন্টেজ না জেনারেল, আমি যদি এভাবে দিই, আসলে ব্যাপারটা থাকে এভাবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে পার্সেন্টেজে ক্লিক করবেন। আপনি চাইলে ডেসিমেল পয়েন্ট বাড়াতে বা কমাতে পারেন। তা আমি 2 ডেসিমেলেই রাখলাম। এখন দেখেন, তাহলে হওয়ার কথা, আমি প্রত্যেকবার আমি এখানে যখন সাম দিয়ে আমি এটাকে ড্র্যাগ করেছি, তখন সে যে কাজটা করেছে, আমি যখন ড্র্যাগ করেছি তখন সে প্রত্যেকটা ঘরের জন্য এভাবেই নিয়ে নিয়েছে। কিন্তু আমি যদি এই ঘরটাকে আমি দেই, তাহলে পরবর্তী প্রত্যেকটা ঘরের জন্য সে একটা প্রবলেম দেখাচ্ছে। এই প্রবলেমটা দেখাচ্ছে কারণ কি? কারণটা হচ্ছে, এখানে আপনি একটু দেখেন, আপনি যখন এই ঘরটা সিলেক্ট ছিল তখন C2 থেকে K2 পর্যন্ত সে ক্যালকুলেশন করেছে। আপনি এখানে আসেন, তাহলে সে দেখেন এই এলাকাটুকুতে সে ক্যালকুলেশন করেছে। এখানে ক্লিক করেন, এই এলাকাটুকু ক্যালকুলেশন করেছে। আপনি এই ঘরে যখন ক্লিক করবেন তখন সে দেখাচ্ছে এই ঘরটাকে এই ঘর দিয়ে, এই যে এই সেলটাকে ওই সেলটাকে L2 কে L17 দিয়ে ভাগ করা হয়েছে। ভালো কথা। কিন্তু আপনি এই ঘর এখানে যখন আসেন, তখন সে ঠিক একইভাবে এই ঘরটাকে L3 কে L18 দিয়ে ভাগ করেছে। L18 এ তো কিছু নেই। ঠিক এভাবে প্রত্যেকটা ঘর আপনি যখন করছেন তখন এক ধাপ করে নিচে নেমে যাচ্ছে। আপনি এই ঘরে যান, তখন দেখাচ্ছে এই ঘর ভাগ এই ঘর। তা আমার আসলে এতে আমার পারপাস সার্ভ করছে না। তা আমি অনেককে দেখেছি এ ধরনের প্রবলেম যখন হয় তখন এটাকে ডিলিট করে দেয়। করে দিয়ে প্রত্যেকবার এভাবে ম্যানুয়ালি গিয়ে সে এটা ডিভাইডেড বাই এটা এভাবে করছে। তারপরের ঘরে যাচ্ছে, এটা ডিভাইডেড বাই এটা এভাবে করছে। এটা অনেকেই করছে। তো আমি আসলে ও বুঝতে পারছে না যে যিনি করছেন তিনি বুঝতে পারছেন না যে এখানে আসলে কি করতে হবে। তো খুব সিম্পল একটা টেকনিক আমি এখানে অ্যাপ্লাই করলেই আমার সেই সমস্যাটা সমাধান করতে পারি। তো টেকনিকটা হচ্ছে, আমি যখন এটাকে ড্র্যাগ করছি তখন এটা রিলেটিভলি আমার সেলগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এখানে এই সেলটাকে, এখানে আমি যখন ক্লিক করি এই সেলটাকে এই সেল দিয়ে ভাগ করছে, কিন্তু আমি চাচ্ছি এটাকে করতে। আপনি যতই টানবেন, এটা রিলেটিভলি আপনার সেল রেফারেন্স চেঞ্জ হতে থাকবে। তার মানে কি, আপনি যখনই কোনো ফর্মুলাকে কপি করবেন, রিলেটিভলি এটা রিলেটিভ সেল রেফারেন্স হয়ে যাচ্ছে এবং সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি সেটাকে অ্যাবসলিউট করতে, যে আমার L17 যেটা আছে এটাকে আমি অ্যাবসলিউট করব। অ্যাবসলিউট করা, অনেকে এটাকে আবার লক করা বলে। তো সেটা কিভাবে করব? সেটা হচ্ছে, আমার এই সেলটা হচ্ছে L এবং 17, দুটো রেফারেন্স মিলে আমার একটা সেল নাম্বার। এখন আপনি এখানে যখনই, আবার আমি করছি L2 ডিভাইডেড বাই L17, এখানে দেওয়া অবস্থায় আমি L17টাকে অ্যাবসলিউট করে ফেলবো, ফিক্সড করব। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, L এর আগে একটা ডলার সাইন দিয়ে দেব এবং 17 এর আগে একটা ডলার সাইন দিয়ে দেব। এখন এটা লক হয়ে গেল। এখন যতই আপনি টানেন, যেদিকেই টানেন, L17 কোনো দিকে যাবে না, অন্য সব রেফারেন্স রিলেটিভ হয়ে যাবে, কিন্তু এটা ফিক্স থাকবে। আপনি দেখেন এই ঘরটাকে এই ঘর দিয়ে ভাগ করেছে,
এর পূর্ববর্তীটা দেখেন এই ঘরটাকে এটা দিয়ে ভাগ করেছে। আপনি ইভেন আপনি যদি এখানে ফর্মুলাটা কপি করে নিয়ে আসেন, সে এই ঘরটাকে এটা দিয়েই ভাগ করেছে। আশা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন তাহলে এখানে আমি একটা জিনিস বলবো, আমি এল এবং 17 দুটো ঘরকে আমি কেন লক করলাম? আমি লক করলাম, আমি যখন ডানে বামে টানবো তখন যেন এটা এল থেকে এম এ চলে না যায়, এন এ চলে না যায়। সেজন্য আমি এল এর আগে একটা ডলার সাইন বসিয়েছি এবং 17 এর আগে বসিয়েছি আমি যতই নিচের দিকে নামি আর যেদিকেই নামি এটা যেন 17 ফিক্স থাকে। এখন আপনি যদি চান, যেহেতু আমার এটা কলাম চেঞ্জ হবে না, আমার এটা রো আমার এটা রো নাম্বার চেঞ্জ হবে। সো আপনি যদি এল এর আগ থেকে আগে যেই ডলার সাইনটা আছে এটা উঠিয়েও দেন, তাহলে আপনার পারপাসটা একইভাবে সার্ভ করবে। কারণ আপনার এখানে শুধু নাম্বারটা চেঞ্জ হবে। আমি তো ডানে যদি টানি তাহলে এম থেকে এন, এন ও পি কিউ আর এভাবে চলে যাবে। এখন তা আমরা আসলে এখানে ম্যানুয়ালি ডলার সাইন বসিয়েছি। তো এইটাকে আসলে কিভাবে ম্যানুয়ালি না বসিয়ে এটা ছিল এভাবে, আমি ম্যানুয়ালি না বসিয়ে আমি কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি। আপনার কিবোর্ডের মধ্যে আপনি যদি F4 প্রেস করেন একবার, দুটো ঘরে অ্যাবসলিউট হয়ে গেছে। আবার যদি ক্লিক করেন আপনার রো নাম্বার অ্যাবসলিউট হবে। আপনি যদি আবার ক্লিক করেন কলাম নাম্বার অ্যাবসলিউট করবে হবে। আপনি যদি আবার ক্লিক করেন তাহলে কোনোটাই অ্যাবসলিউট হবে না, এটা রিলেটিভ হয়ে যাবে। এখন আমি এটাতে শুধু রো নাম্বারটাকে অ্যাবসলিউট করলাম, করে আমি এটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এটা সবগুলা ঘর হয়ে গেছে। এখন একই কাজটা আমি এই ক্ষেত্রেও করতে চাচ্ছি। এবার আমি টান দেব কলাম ধরে, তাহলে দেখেন কি হয়। এখন C17 ডিভাইডেড বাই L17 এভাবে দেই, আমার এখানে পেয়ে গেছে। কিন্তু আমি যদি এবার ড্র্যাগ করি, একইভাবে এখানে প্রবলেমটা তৈরি হয়েছে, কারণ আপনার কলামগুলা এখন C17 কে L17 দিয়ে ভাগ করেছে, D17 কে সে M17 দিয়ে ভাগ করেছে, তারপরে E17 কে N17 দিয়ে ভাগ করেছে। তার মানে আমার এখানে ফিক্সড করার প্রয়োজন ছিল, যেটা অ্যাবসলিউট করা দরকার ছিল সেটা হচ্ছে কলামকে। এখন আমি 17 কে আগে কিন্তু আমি 17 কে অ্যাবসলিউট করেছি, এখন আমি এল কে যদি অ্যাবসলিউট করে দেই তাহলে আমার পারপাসটা সার্ভ করবে। আমি এই পন্থাটা দেখাচ্ছি কারণ ভবিষ্যতে আপনাদের এই জিনিসটা কাজে লাগবে। আপনি এবার দেখেন এভাবে পেয়ে গেলেন। তাহলে কিভাবে আমাদের এই যে আমরা কিভাবে পার্সেন্টেজটা ক্যালকুলেট করবো এটা আমরা এখন পেয়ে গেলাম। তা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আম, আপনার ফাংশন এবং ফর্মুলার ভিতরে তফাৎ কি। ফাংশন হচ্ছে আহ, আমরা যেটা যোগ বিয়োগ গুণ ভাগ, অথবা আপনি যদি এখানে লেখেন আমিন, এই ঘরেও লিখেন আমিন, আপনি যদি এই ঘরে লিখেন সমান সমান এই ঘর সমান এই ঘর, সে বলছে ট্রু। কিন্তু আপনি এই ঘরে যদি গিয়ে আপনি আরেকটা এন, সরি আমি শুধু এন দিলাম, এখন সে বলছে ফলস। তার মানে এটাও একটা ফর্মুলা। অথবা আপনি যদি ডিরেক্টলি এই মানে এই ঘরের ডাটাটা এখানে নিয়ে আসেন, এটাও কিন্তু একটা ফর্মুলা হিসেবে এখানে আমরা ইউজ করছি। আর ফাংশন জিনিসটা হচ্ছে অনেকগুলা ফর্মুলা মিলে একটা ফাংশন তৈরি হয়। সব ফর্মুলা ফাংশন না, কিন্তু সব ফাংশন ফর্মুলাতে। যেমন আপনি যদি এখানে অ্যাভারেজ লিখেন সমান AVERA এভারেজ দিয়ে যদি আপনি এটাকে সিলেক্ট করেন তাহলে এটার এভারেজটা হচ্ছে কি। আসলে এখানে যে কাজটা করছে, প্রথমে আমরা যদি সেপারেটলি করে এটাকে যোগ করব, যোগ করার পরে এখানে যোগ গুনবো কয়টা আছে ওটা দিয়ে ভাগ করব। যেমন আমরা এখানে ধরেন আমি সাম দিয়ে করলাম, যদিও এটা একটা ফাংশন, এটা সিলেক্ট করলাম, এটাকে আমি জেনারেল ফরম্যাটে নিয়ে যাওয়ার পরে এখন আমি এখানে দেখবো আমার এখানে কয়টা ঘর আছে। আমি গুনলাম না, আমার এখানে হচ্ছে 9টা ঘর আছে। আমি এখানে লিখলাম 9, তারপরের ঘরে গিয়ে আমি এটা ডিভাইডেড 9 যদি দেই, তাহলে দেখেন এখানে যা আছে এখানেও তাই আছে। তার মানে ফাংশন হচ্ছে অনেকগুলা ফর্মুলার কম্বিনেশনে একটা ফাংশন তৈরি হয়ে থাকে। অনেকগুলা ফর্মুলা অ্যাভয়েড করার জন্য এই ফাংশনটা দেওয়া হয়েছে। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখানে দেখেন আপনার প্রত্যেকটারই অ্যাভারেজ ভ্যালু এখানে চলে এসছে। সো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদেরকে বিদায় জানাচ্ছে। আল্লাহ হাফেজ।